তিস্তা প্রকল্প নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। ভারত ও চীনের টানাটানিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী। এক দফা দাবিতে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে অনড় শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতি শিক্ষাঙ্গনে স্থবিরতা। এবং নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু। মরদেহ শনাক্তের কাজ করছে পুলিশ। আমিরাতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের সংকট বহুদিনের। সংকট উত্তরণে বাংলাদেশ তাগাদা দিলেও অগ্রগতি হয়নি একটুও। এমন অবস্থায় তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনায় টনক নড়ে ভারতের। পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান মনে করেন, ভূ রাজনীতি বিবেচনায় ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প করার সুযোগ নেই। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত অগ্রাধিকার পেলেও চীনের প্রস্তাবও বিবেচনা করা হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তাহলে বাংলাদেশের দুঃখ তিস্তা নদী। নদীটির গতিপথ পরিবর্তন না হলেও ভারতের স্বার্থবাদী মনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠী। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের মৌন ভূমিকায় বর্ষাকালে বন্যায় ডুবে যায় আর শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। এমন দুর্ভাগ্য নিয়েই বসবাস তিস্তা অববাহিকার মানুষের। বর্ষার সময় যে পানিটা দিচ্ছে, এই পানিটা তো আমাদের কোনো কাজে আসতেছে না। বাড়ির মতো রান্না বান্না করার কোনো উপায় নেই। 2011 সালে তিস্তার পানি বন্টন আলোর মুখ দেখলেও যুগ পেরোলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি। হিমালয় থেকে আসা বিশাল জলরাশির তিস্তা নদীর সীমান্ত পারের আগের চিত্রই বলে দেয় কতটা বৈষম্যের শিকার বাংলাদেশ। ভারতের গজলডোবা বাঁধ এবং সেখান থেকে কৃত্রিম চ্যানেলে পানি প্রত্যাহারের কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়, যা আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নদী হিসাবে আমাদের উভয়ের এখানে একটা সমঝোতায় আসা অত্যন্ত প্রয়োজন। এমন পরিস্থিতিতে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনার প্রস্তাব দেয় চীন। চীনের আগ্রহে নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। আমি ঠিক দ্বন্দ্ব দেখছি না, আমি এটাকে একটা প্রতিযোগিতা দেখছি এবং আমি এই প্রতিযোগিতাকে পজিটিভ সাইডে এইভাবে নিচ্ছি। তবে পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান বলছেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। তাই দ্বিপক্ষীয় নয়, তিস্তা প্রকল্পে বহুপক্ষের অংশীদারিত্ব চান ইশফাক ইলাহি চৌধুরী। কেবলমাত্র ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের আরও যারা এ ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংককে, IMF-কে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদেরকে আমি মনে করি জড়ানো উচিত। চায়নার প্রপোজালটা একটা দিকে অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আমরা যদি মনসুনটা শেখে তাহলে আমি সেলফ রিলায়েন্স হলো, আমাদের পানি আমি ডিস্ট্রিবিউট করতেছি, তখন ডিপেন্ডেন্সি ইজ মাচ লেস। বাট আপস্ট্রিম পানি যদি না আসে তখন আমি ভরবো কারণে। সো এ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। নিজেদের ন্যায্যতা রক্ষা করে আলোচনা শুধু পানি কেন্দ্রিক নয়, সামগ্রিক বিষয় নিয়েই দেন দরবার করার তাগিদ দিলেন ডক্টর আহমেদুল। শুধুমাত্র ওয়াটার না, টোটাল ফিগারের সাথে আমাদের চিঠিটা হওয়া উচিত। আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশের অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যৌথ নদী হয় ভারতীয় অগ্রাধিকার পাবে। ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরে তার আগ্রহ দেখালে সেটিও বিবেচনা আনা হবে বলেও জানান হাসান মাহমুদ। চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 4 দিনের দ্বিপক্ষীয় সফরে দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এই সফরে দুদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সেখানে আছেন সহকর্মী নয়ন মোরা, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। নয়ন, নিশ্চয়ই আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আজকের কর্মবিরতি সেটি আপনি কেমন দেখছেন, কি বলছে তারা?
অলি, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষকদের আন্দোলন চলছে, যে আন্দোলনটি নিয়মিত কর্মসূচি হিসেবে তারা পালন করে থাকেন। সেই কর্মসূচি আজকেও শুরু হয়েছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনে আছেন। ৩৯টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পেনশন স্কিমের যে প্রত্যয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন। আজকে বেশ কয়েকদিন ধরে তারা নিয়মিত এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলা ভবনের সামনে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে জড়ো হয়ে শিক্ষকরা তাদের দাবি দেওয়া উপস্থাপন করে থাকেন। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে কলা ভবনের এই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 12টার দিকে আজকে জড়ো হয়েছেন, 12টার দিকে, এবং এখানে অনেক সিনিয়র শিক্ষক রয়েছেন যারা এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে বক্তব্য রাখছেন, তাদের দাবি দেওয়া উপস্থাপন করছেন এবং এই নয়ন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে আমরা চলে যাচ্ছি পরের খবরে। এদিকে এখন যুক্ত হব আমরা রাজশাহীতে। সেখানে কোটা বিরোধী আন্দোলন চলছে, রেলপথ অবরোধ করে সেখানে রয়েছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, জানতে চাই কোটা বিরোধীরা কতক্ষণ ধরে রেলপথ অবরোধ করে রেখেছে এবং তারা কি বলছে তাদের দাবি সম্পর্কে? তারা দাবি করছেন 4টি দাবিতে। তো এখন আমি রেল লাইনে অবস্থিত রয়েছি। আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে কিন্তু সকাল বেলা 12টায় কিন্তু তারা রেল লাইন অবরোধ করে কর্মসূচি পালন করছেন যারা রয়েছেন। তো এছাড়াও কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আপনাদেরকে একটু দেখাতে পারছি না, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে গাছের গুঁড়ি ফেলে কিন্তু রেল লাইন অবরোধ করেছে। তো আমি রেল কর্মকর্তার সঙ্গে বলেছি, তারা জানিয়েছেন যে এখন যেহেতু ছাত্ররা এই আন্দোলনে অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে তারা যে রেল আসার কথা সেগুলো কিন্তু এখনো আসে নাই বা তারা অন্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এতে করে কিন্তু যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন এবং আশেপাশে এর আগেও কিন্তু ছাত্ররা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তো এতে করে মহাসড়ক অবরোধ করলেও কিন্তু ছাত্রদের এতে সমস্যা হয়নি। রাজশাহী যারা হচ্ছে মহাসড়কে ছিল বা হচ্ছে বাসের যারা ছিল তাদের কিন্তু বিকল্প রাস্তা থাকায় কিন্তু মহাসড়কে তেমন যানজট সৃষ্টি হয়নি। তবে রেল লাইন ক্রস তারা হচ্ছে আন্দোলন করছে বিধায় কিন্তু রেলের যাত্রীরা কিন্তু ভোগান্তিতে মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। তো আমি রাজশাহী থেকে যে বিক্ষোভ চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, এখান থেকে আমার শেষ খবর রাজশাহীতে। রাজু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। ভোর 5:45টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন সকাল 8:30টার দিকে রেললাইনের পাশে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তাদের লাশ আমরা এইভাবে শনাক্ত করতে পারিনি, স্থানীয়ভাবে কেউ চিনতে পারে নাই। তো ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের কেউ। আমরা এই জন্য বিষয়টা গুরুত্বের সহিত খতিয়ে দেখব। আমার যেভাবে হোক আমরা মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা আমরা খতিয়ে দেখব। আর পাশাপাশি রেল পুলিশ, যেহেতু রেলের ঘটনা, রেল পুলিশ বিষয়টি ই করবেন, তদন্ত করে দেখবে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। নিহত প্রবাসীরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ রানা, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ হিরামিয়া। আমিরাতের আজমান প্রদেশে বসবাস করতেন তারা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। সোমবার ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হবে। গত 12 জন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে। উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে 18টি জেলার মানুষের জনজীবন। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 25,000 মানুষ। সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার 1,00,000 মানুষ পানিবন্দী। সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে মাগুরার মোহাম্মদপুর উপজেলার গুচ্ছ গ্রামের বাড়িঘর। আড়াই যুগের বেশি সময় আগে নির্মিত এসব ঘরের মেঝে, বেড়া, টিনের চাল ও খুঁটি ভেঙে পড়েছে। অভিযোগ স্বীকার করে ইউনো জানালেন, সরকারি বরাদ্দ না পেলে কিছুই করা সম্ভব নয়। মাগুরা থেকে কামরুল ইসলামের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। 1996 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কালীশঙ্করপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়, যেখানে মাথা গুজার ঠাঁই হয় অসহায় এবং ভূমি ও গৃহহীন 300 পরিবারের। এরপর কেটেছে আড়াই যুগেরও বেশি সময়। সংস্কারের অভাবে ক্ষয়ে গেছে ঘরের মেঝে, টিনের চালা এবং বেড়া দুটোই জং ধরে নষ্ট হয়ে গেছে। আছে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব। আমাকে তো টাকা নাই, কোমরে নিয়ে একটা কল আসতেছে 3,000 টাকা দাও, এই টাকাটা কোথায় পাবো? টাকাটা নেই, আমরা কলে ভানি করতে পারতেছি। এই ঘরগুলো ভাঙা চুরে হয়ে গেছে, মানে আমরা ঘরে থাকতে পারি না, যাই আমাদের জন্য একটু ব্যবস্থা করেন না। একেবারেই কোথাও যাওয়ার জায়গা নেই, তাই চোখ কান বুঝে এখানে পড়ে আছে শতাধিক পরিবার। কি আশীর্বাদ টেকছে আর সব এইভাবে চলে গেছে। এই দেওয়া বৃষ্টি আসলে ছেলে মেয়ে নিয়ে যে উৎপালা নিয়ে এই পলিথিন টানায় টানায় তা আমরা এইভাবে থাকি, বসবাস করতেছি। আবাসন প্রকল্পের সভাপতি জানান, প্রশাসনকে সমস্যার কথা জানালেও কোনো লাভ হয়নি। মনির জামানের কাছে আমরা এই আবেদনটা দিছিলাম, সে বলছে যে আমি ডিসির কাছে ফাটাবানি বা টিওনের কাছে ফাটাবানি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ বরাদ্দ পেলেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা বসবাস করছেন তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে প্রকৃত ভূমিহীনকে দ্বিকক্ষ বিশিষ্ট 2 শতকের একক ঘর প্রদান করাবো বলে আমরা প্রস্তাব তৈরি করেছি। কিছুদিনের মধ্যেই এই প্রস্তাব আমরা আশ্রয়ন 2 প্রকল্প পরিচালক স্যার বরাবর প্রেরণ করব। গুচ্ছগ্রামে বসবাসরত দিন এনে দিন খাওয়া মানুষের কথা ভেবে দ্রুত গুচ্ছগ্রামের বাড়িঘর সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। আইসিসির কাছে পিসিবির পাঠানো চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ। জানা যায়, আগামী বছরের 19 ফেব্রুয়ারি 8 দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে, চলবে 9 মার্চ পর্যন্ত। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরের দিন লাহোরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। গ্রুপ এতে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। লাহোরের পর রাওয়ালপিন্ডিতে 24 তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। এরপর 27 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্ব। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
তিস্তা প্রকল্প নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। ভারত ও চীনের টানাটানিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী। এক দফা দাবিতে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে অনড় শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষাঙ্গনে স্থবিরতা। এবং নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু। মরদেহ শনাক্তের কাজ করছে পুলিশ। আমিরাতে সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।